নমস্কার। এখন যে ছোট গল্পটি পড়ে শোনাবো সেটি মনীষ ঘটকের লেখা কালনেমি। জোয়ান মরদ ডাকু যখন রেলে কাটা পড়ে কাজের থেকে বার হয়ে গেল, তখন এত বড় দুনিয়া তাকে বেঁচে থাকবার কোনো পথই বাতলাতে পারল না। অনেক ঘোরাফেরার পর শেষকালে সে সমস্ত স্ত্রীকে নিয়ে পটলডাঙায় ভিখারি পাড়ায় এসে খুঁটি গাড়ল। সেখানকার বাসিন্দারা স্থান দিতে তাকে কোনো আপত্তি করল না, কিন্তু ওই স্বামী স্ত্রী সম্পর্কটা বরদাস্ত করতে আদপেই রাজি হলো না। বলল, থাকবি থাক, কিন্তু স্ত্রী ফিস্ত্রি কেন বাবা? এখন এসব চলবে না। মুড়ি মিচড়ির একদর হেতায়। শুনে ডাকুর মন এর শেষ আশ্রয়ের ওপরও বিমুখ হয়ে উঠল। বলল, শুনেছিস তো ময়না? এরপর? ময়না বলল, আর কোথায় যাবি তবে? আজ 2 মাস তো সমস্ত কৃত্রিমে ঘুরে বেড়ালি, ঠাঁই পেলি কোথাও? মাথা গোজবার করে যখন মিলেছে একটা, তখন আর তোকে টোটো করে বেড়াতে দিচ্ছি নে। আমার কথা, কি করবে ওরা আমার? সেই জন্যে তোকে কিছু ভাবতে হবে না। ডাকু বলল, সব বুঝলাম, কিন্তু শুনলি তো, একে ওরা দলে ভারী, তার ওপর। থাম তুই, দলে ভারী? আমার কাটারি থাকতে ওই মোরার দলকে ভয় করি আমি? স্ত্রীর শান্ত অনশন ক্লিষ্ট মুখের দিকে চেয়ে দোমনা ভাবে ডাকু বলল, থাক তবে, কিন্তু। আর কিন্তু করিস নে তুই। তারা থেকে গেল, কিন্তু তেলে জলে যেমন মিশ খায় না, স্বামী স্ত্রীর সম্বন্ধটুকু অটুট রেখে তারাও তেমনি দলের সাথে মিশে উঠতে পারল না। মেশবার জন্য ব্যস্ততাও তাদের বিশেষ ছিল না। ময়না ভোরে উঠে ডাকুকে নিয়ে গিয়ে রাস্তার মোড়ে বসিয়ে দিয়ে আসতো, তারপর দলের সাথে পথে বেরিয়ে পড়তো। দুপুরে স্বামীকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে সন্ধ্যের আগে আবার রেখে আসতো। রাত 12টা 1টায় তাকে নিয়ে এসে দুজনে শুয়ে পড়তো। রোজকার রোজ এমনি কাটতো। কারোর সাথে ঘনিষ্ঠতা করবার সুবিধেও তাদের হতো না, ইচ্ছেও করতো না। নিজেরটা নিয়ে নিজেরা থাকতো। হরিমতির ঘরে রত্না একদিন সন্ধ্যের সময় অনেকের সামনে ময়নাকে জড়িয়ে ধরেছিল। ওপর আর এসব ব্যাপার নতুন নয়, হামেশা হচ্ছে, কিন্তু ঠিক 2 সেকেন্ড পরে যা ঘটলো তার সাথে পরিচয় কারোরই ছিল না। 2 হাতে নাক চেপে ধরে ভুঁইয়ে পড়ে রতন গোঙাতে শুরু করলো। ময়না কাপড় চোপড় ঠিক করে গম্ভীরভাবে নিজের ঘরের দিকে চলে গেল। রসিকতার যে স্বরূপ নাক দিয়ে পোয়াটা রক্ত বেরিয়ে যাবার পর রতন উঠে বসলো। পটল বলল, হয়েছিল কি রে? একটা মাগির হাতে মেয়েরা বনে গেলি? কাঁদরাতে কাঁদরাতে রতন বলল, এমন আচমকা ঘুষি মারলো মাইরি, তাল রাখতে পারলুম না, একেবারে নাকের ঠিক ডগায়। উহ! একটা বছর আটেক মেয়ে বলল, থাক থাক, আর কথা কোস নে, অমন ষাঁড়ের মতো মরদ, লজ্জা করে না? তার দিকে একবার বিষ দৃষ্টিতে তাকিয়ে রত্না বলল, আচ্ছা বাবা, 1 মাঘে শীত পালায় না, আমিও নেব। ও শালির ড্যামাক না ভাঙতে পারি তো। পটল বলল, তা হয়েছে, এখন ঘরে যা তো, নাক যে রতারক্তি হয়ে গেছে। তীব্র দৃষ্টিতে ময়নার ঘরের দিকে তাকিয়ে রতন টলতে টলতে নিজের ঘরে ঢুকলো। যে যার গর্তে ডুব মারল। এর মধ্যে ময়নার এক ছেলে হলো। সে এমন মেতে উঠলো যে সবারই কাছে বেজায় বেখাপ্পা ঠেকতে লাগলো। দিন রাত যত্ন আত্তি, নাওয়ানো খাওয়ানো, কত কি। স্বামী স্ত্রী দুজনেই রোজগারে বেরানো ছেড়ে দিল। পুঁজিপাটা যা ছিল তাই ভেঙে খাওয়া চলতে লাগলো। খেতে পিসির দলে যে এটা খাপ খাবে না, তাতে আশ্চর্য হবার কিছু নেই। যেখানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাপ মা কোনো সম্পর্কেরই অস্তিত্ব ছিল না,
প্রতি সমস্ত মেয়েরই ফি বছর ছেলে হতো। একটি বছরও কামাই করতো না, কিন্তু ওই হওয়া পর্যন্তই। তারপর যেসব শিশুদের ধর্মের নামে ছেড়ে দেওয়া হতো, দেখবার শুনবার কেউই থাকতো না। বেশিরভাগই মরতো। যারা হঠাৎ বেঁচে যেত, তারা ৮-১০ জনের মতো বন্ধনহীনভাবে বেড়ে উঠতো। বাপ মার ঠিক ঠিকানা কেউই জানতো না। তারা জানতো দলের প্রত্যেকেই যেমন একা, তারাও তেমনি। মেয়েগুলোকে বয়স হবা মাত্র নেবু তোলার মতো সব জায়গায় চালান করা হতো। দলের ও একটা মস্ত আয়। ছেলেগুলো পকেট কাটা থেকে হাতে খড়ি পেত। এই সেখানকার নিয়ম। হেন জায়গায় ময়না যখন তার ছেলে নিয়ে ঢলাঢলি শুরু করলো, তখন শোভাকার কাছেই সেটা তো বাড়াবাড়ি, আদিক্ষেতা বলে মনে হলো। সেদিক বললে, ঘেন্না ধরালে, একে ভদ্রলোকের ঘর নাকিলা? সমস্ত মাগি কোথায় ২ পয়সা রোজগারের চেষ্টা দেখবি, তা না, স্বামী স্বামী করেই গেল। আবার একটা কাটা খসেছে তো, কি নাগিয়েছে দেখো না। বলি, তুই মরলে ওকে তো চেরাদ্দ করবে? ময়না শুনতো সবই, কিন্তু গায়ে মাখতো না। ছেলে মাস ২-২.৫ হলে তারা আবার রোজগারে বেরোতে শুরু করলো। বুড়ি হরিমতির ময়নার উপর একটু টান ছিল, সেই থাকতো ছেলের পাহারায়। একদিন সন্ধেবেলায় সে রাস্তার মোড়ে ডাকুকে রেখে ফিরে আসছে। আস্তানার ভেতরে পা দিতেই রতন এসে তার পথ আটকে দাঁড়ালো। কি বাবা, বড় যে তেজ পলিয়েছিলি সেদিন। তাড়ির গন্ধে চারিদিক ভরে গেল। ময়না বলল, পথ ছাড়। ফসকে উঠে ছাড়, কম নয় তো তার হাঁ। মাইরি, ছুবলে দিও না যেন। আজও কি ঘুষি চালাবে নাকি? বলে ডাকলো, পটলা। ময়না তাকিয়ে দেখলো সামনের ঘরটার দিক থেকে আরো ২ জন নেমে এলো। তার ভয় হলো, কিন্তু সে ভাব চেপে সে বলল, কি চাস তোরা শুনি? বাবা, পথে এসো। গুটি গুটি ওই ঘরটিতে ঢুকে পড়ো তো জাদু, না বেইজ্জত হবার শখ আছে? তীব্র দৃষ্টিতে তাদের দিকে চেয়ে কণ্ঠস্বর যথাসম্ভব মোলায়েম করে ময়না বলল, আচ্ছা, একটু সবুর কর না তোরা। ছেলেটাকে ছেড়েছি ঢেরক্ষণ, এক কাজ দিয়ে আমি চলে আসবো। পটল বলল, যেতে দাও, ছেলে দিয়ে কি হবে? ছেলে আর দেখতে হবে না। বেঁচে থাকলে অমন কত ছেলে হবে। ছেলের দুঃখ কি বাবা? রতন জড়িত স্বরে ছোড়া কাটলো, আমার সাগর পাড়ের ময়না, শিকল বাঁধা যায় না। দেব চাঁদির গয়না, যাবার কথা কয় না। সে মানে অমন কথা কইতে আছে? ময়না দেখলো মহা বিপদ। একমাত্র সম্বল ছুরিখানা তার ঘরে রয়েছে। খালি হাতে ৩টে পশুর সাথে লড়া তো সম্ভব নয়। এধার ওধার তাকাতে তাকাতে হঠাৎ সে ছুট দিল। পটলা দৌড়ে তার কাপড় চেপে ধরলো। কাপড় ছেড়ে দিয়ে সে আবার ছুটতে যেতেই রতন গিয়ে তার উপর চেপে পড়ল। ভেলকি দেখাবার আর ঠাঁই পেল না ধন। চলো দেখি, এখন সুরসুর করে কত ভেলকি যেন ও ভেতরেই দেখাবে, চলো। ময়না ঝাপটা ঝাপটি কাকুতি মিনতি করলো অনেক, কিন্তু খিদে আর পশুর লালসা ছাড়া যাদের আর সমস্ত বৃত্তি মরে গেছে, মিনতিতে তাদের মন ভিজবে কেন? ৩ জন তাকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে গেল। রাত অনেক হয়ে গেছে। ডাকু পথের ধারে বসে হয়রান হয়ে উঠেছে। ময়নার আসতে এত দেরি তো কোনোদিনই হয় না। আরো খানিকক্ষণ বসে অস্থির হয়ে শেষে লাঠিতে ভর করে উঠে দাঁড়ালো। তারপর একাই ঢিকোতে ঢিকোতে আস্তানার দিকে চলল। সেখানে পৌঁছে সে দেখলো মহা হইচই বেঁধে গেছে। সামনে একটা ঘরে অনেক লোক মিলে জটলা করছে। সে আস্তে আস্তে গিয়ে পাশে দাঁড়ালো। হেঁটে বলছিল, তা এতে দোষের কি হয়েছে বাছা? রত্নাকে তো ছুরিরা পছন্দই করে। তোমার যেমন সৃষ্টিশীল স্বভাব। ময়না এক কোণে এলিয়ে পড়েছিল।
মাথার চুল উস্কো খুস্কো, মুখ শুকনো, চোখ 2 ইঞ্চি বসে গেছে। খেদি বলল, এখানে পড়ে থেকে আর কি করবে বাছা? ঘরে যাও। ডাকু কিছু অবুঝ নয়, সে এলে বুঝবে। তাও বলি, যেখানকার যা নিয়ম তা মানতে হবে তো। পেট চালাবার জন্যই পথে বেরোতে হচ্ছে যখন, তখন কি আর স্বামী স্ত্রী ওসব ফরক চলে? ভদ্রলোকে করতে হলে ধার আনা। ঠিক ধরতে না পারলেও ডাকও মোটামুটি ব্যাপারটা বুঝলো। সে নিঃশব্দে নেমে নিজের ঘরে চলে গেল। ময়না বলল, তুই একটা বিট করবি নে, এমনি করে। দুহাতে মুখ ঢেকে উপুর হয়ে পড়ে ফুঁপিয়ে উঠল। ডাকু উঠে তার কাছে এগিয়ে এসে বসলো। একটু চুপ করে থেকে তাকে বুকে সাপটে ধরে লালসা জড়িত স্বরে বলল, তা হোক গে, থাকতেই হবে যখন হেতায়, তখন কি হবে ঘাঁটিয়ে। আয় তুই। ময়না অবাক হয়ে তার দিকে তাকালো। তার মুখে মরমের দরদের ছাপ একটুও নেই। আছে কেবল তপ্ত বুকের জ্বালা। মত্ত পশুর মতো দু চোখ জ্বলছে। রত্না তো কেউ ছিল বলে ডাকু তাকে কোলের উপর টানতেই সে গা ঝাড়া দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর এক হাতে চোখের জল মুছে আর এক হাতে গায়ের কাপড়টা টেনে সে দরজার কাছে এসে দাঁড়ালো। অস্ফুট গলায় ডাকু বলল, কোথায় চললি ময়না? রত্নার কাছে। সে চলতে শুরু করলো। যেতে যেতে সে শুনতে পেল ডাকু বলছে, দোহাই তোর, একটিবার আসিস যেতে। নমস্কার। এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম সেটি মনীশ ঘটকের লেখা কালনেমে। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন।